উত্তরাখণ্ডের গাড়োয়াল ডিভিশনের চামেলি ডিস্ট্রিক্টের উর্গম ভ্যালিতে এমন একটা শিব মন্দির যেখানে শিবজির জটার পুজো করা হয়, কল্পেশ্বর মহাদেব মন্দির। উত্তরাখণ্ডের 5টি কেদারের মধ্যে পঞ্চম কেদার হলো এই কল্পেশ্বর, যেখানে মহাদেবের জটা রয়েছে। এমন একটি কেদার যেখানে কোনো রকম ট্রেক নেই, কোনো রকম যাতায়াতের সমস্যা নেই। সারা বছর এই মন্দির কিন্তু সবার জন্য খোলা থাকে। মন্দিরটি কল্পগঙ্গা ঘাটে 2134 মিটার উচ্চতায় রয়েছে, যেটি খুবই প্রতিষ্ঠিত এবং জাগ্রত। আর এখানে রয়েছে একটি কল্পবৃক্ষ, যার নিচে দুর্বাসা ঋষি তপস্যা করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আমরা কল্পেশ্বর পৌঁছতে পারি, কল্পেশ্বরের কি কাহিনী রয়েছে, কল্পেশ্বরে থাকার অপশান কি কি রয়েছে, এবং এখানে আশেপাশে ঘুরে দেখার মতো জায়গা আর বেস্ট টাইম টু ভিজিট ইন কল্পেশ্বর। ঋষিকেশ থেকে যদি কল্পেশ্বর মন্দিরে ডিস্টেন্স লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে 250 কিলোমিটার কিন্তু পথ রয়েছে, যেখানে কিন্তু রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, চামেলি এই সব কিছুকে পেরিয়ে আমাকে উর্গম ভ্যালিতে পৌঁছতে হবে। কিন্তু আমরা যেহেতু আগের দিন তুঙ্গনাথে ছিলাম, তো তুঙ্গনাথ থেকে আমাদের উর্গম ভ্যালি আসতে 104 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছিল। আর এই পথ কিন্তু মোটেই মসৃণ ছিল না, ভীষণই উবড়ো খাবড়ো, আশেপাশে পাথর পড়া, এই রকমই পুরো রাস্তাটাই কিন্তু এইরকমই ছিল। আর আমাদের তো সন্ধে মতো হয়ে এসেছিলো, তো সেটাই আমরা ভয় পাচ্ছিলাম যে সন্ধ্যের আগে এই দুর্গম পথগুলো পেরিয়ে গেলে সুবিধা হয়। আজকে রাতে আমাদের নাইট স্টে রয়েছে উর্গম ভ্যালি। রাতের রেস্ট নিয়ে আমরা পরদিন সকালবেলা কল্পেশ্বর ভ্রমণ করব, এটাই আমাদের প্ল্যানের মধ্যে ছিল। আর উর্গম ভ্যালিতে আমাদের অলরেডি তো বুকিং করাই রয়েছে, আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি। দেখা যাক কতক্ষণে পৌঁছই। তুঙ্গনাথ থেকে ট্রেক করে এসে নেমে উর্গম ভ্যালিতে আসতে আসতে আমাদের প্রায় সন্ধে নেমে এসেছিল। পাহাড়ি পথে সন্ধেটা একটু ভয়, তার উপর কিন্তু এই রাস্তাটা মোটেই সুবিধার ছিল না। যাই হোক, কোনো রকমই এই দুর্গম পথ থেকে অতিক্রম করে আমরা হোমস্টেতে পৌঁছে গেলাম সন্ধে 8টা নাগাদ। রাতে খাওয়া দাওয়া করে আমরা ওই দিন ঘুমিয়ে পড়লাম। এরকম ভিউয়ের সাথে ক্রিকেট খেলা চলছে, তার সাথে আলুর পরোটা গরম গরম, ছোলে আলু ব্রেকফাস্ট, আচার চাটনি সব এনাদের হোমমেড। এখানে রয়েছে আরো খেলা, এদের থামছেই না, কখন যে খেলা এদের থামবে, কখন আমরা খাবো বেরোবো ভগবান জানে। খুব মজা পেয়ে গেছে এরা। পাহাড়ের হোমস্টেতে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল বলছি, ক্রিকেট খেলা হচ্ছে। হয়ে গেল, বল দিয়েছে পাহাড়ের খাদে, খেলা শুরু না হতে হতেই শেষ হয়ে গেছে। কালকের রাতে অ্যাকচুয়ালি আমরা বৃষ্টি হচ্ছিল, তাই ভিডিওটা কন্টিনিউ করিনি। এখন আমরা রয়েছি উর্গম ভ্যালিতে, উর্গম ভ্যালির পাহাড়ি একটা হোমস্টেতে। হাজব্যান্ড ওয়াইফ, ইনি হচ্ছে উর্গম ভ্যালিকে বিবেক প্যালেসের মালিক। হাজব্যান্ড ওয়াইফ আর হচ্ছে তাদের ছেলেরা রয়েছে। এই হচ্ছে তাদের একটা ছেলে আর একটা বাচ্চা আছে।
অন্যরকম এক্সপিরিয়েন্স। একদম হোমলি পরিবেশ। এটা হচ্ছে রান্নাঘর ওনাদের। আর আমাদের 4টে রুম ছিল, এদিকে একটা, এটা একটা, এদিকে একটা, একদম ফ্যামিলিতে থাকা। অনেক হোমস্টেতে পাহাড়ে গিয়ে থেকেছি, কিন্তু এই রকম এক্সপিরিয়েন্স, এই রকম হোমস্টেতে থাকা এটা প্রথমবার। এটার মজাই একটা আলাদা। এটা মজাই আলাদা পাহাড়ে। বল করছে পালু, কি আউট করতেই পারছে না। আরেকজন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। হোমস্টেটা থেকে আমরা বেরিয়ে এলাম উর্গাম ভ্যালির। এখন আমরা যাব কল্পেশ্বর, সেখান থেকে হয়ে বদ্রীনাথ। হোমস্টের রাস্তাটা একটু খারাপ মতো, বাট যে এক্সপিরিয়েন্স হলো সেটা খুব ভালো। সো ফাইনালি আমরা চলে এসেছি কল্পেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। এখানেই গাড়িটা রেখে 300-400 মিটারের মতো পায়ে হেঁটে আমাদের এগোতে হবে। দেখা যাক কতটা হেঁটে যাওয়া যায়। সামনে একটা ব্রিজ রয়েছে, এখান থেকে আমাদের এগোতে হবে ব্রিজটাকে পার করে। দেখা যাক কতটা হাঁটা। মন্দিরে যাওয়ার আগে লোভটা জাস্ট সামলাতে না পেলে একটু নিচে নেমে চলে এলাম এই স্রোতের কাছে। এখানে এত সুন্দর লাগছে জায়গাটা, তাই কিছু ফটো ভিডিও তোলার লোভে আগে এখানেই দৌড়ে এলাম। পুরোটা নিচে নামার আগেই ভাবলাম যে মহাদেবের কাছে এসেছি আর আগে ওনার দর্শন করবো না। আবার আমরা উপরের দিকে উঠে গেলাম। এই কটা সিঁড়িপোট পেরিয়ে ওই সামনে যে রাস্তাটা রয়েছে ওখান থেকেই কল্পেশ্বরের মন্দিরের প্রবেশদ্বার রয়েছে। তাই ভাবলাম মহাদেবকে দর্শন করে এসে ফেরার পথে এই স্রোতের কাছে আসবো। ব্রিজটাকে টপকে বেশ খানিকটা সিঁড়ি পার করে আবার ওই কিছু সিঁড়ি, ওই ওখানে ঘন্টাটা, ওখানেই মন্দিরটা। চলো যাওয়া যাক। এসে গেছি কল্পেশ্বর মন্দির, যেখানে মহাদেবের জটার পুজো হয়। পঞ্চকেদারের পঞ্চমতম কেদার হচ্ছে এই কল্পেশ্বর। জুতোগুলো এখানে খুলতে হয়েছে। চলো ভিতরে যাওয়া যাক।
পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এই চলে এসেছি আমরা। বারা জ্যোতির্লিঙ্গ, এখানে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে। ভিতরে আর ফটো নেওয়া যাবে না। কথিত আছে যে পাণ্ডবরা এই মন্দিরের নির্মাণ করেছিলেন। এই মন্দিরের সাথে মহাকাব্যের পাণ্ডবদের একটি সংযোগ রয়েছে, যারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এটি নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পুরাণ মতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবদের উপর ব্রহ্ম হত্যা এবং গোত্র হত্যার পাপ লাগে। আর এই পাপ থেকে মুক্তির জন্য পাণ্ডবরা বাসুদেব শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। তারপর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের পরামর্শে তাদের পাপ মুক্তির জন্য মহাদেবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু মহাদেব পাণ্ডবদের এই কর্মকাণ্ডের জন্য তাদের উপর ভীষণ রুষ্ট ছিলেন। এদিকে পাণ্ডবরা মহাদেবকে কোথাও খুঁজে না পেয়ে শেষে ভীম রেগে গিয়ে ওই নন্দীর পিঠের উপর লাফ কেটে পড়ে এবং জোরে টানাতে সেই নন্দীর কিন্তু পিঠের 5টা টুকরো হয়ে যায়। আর সেই টুকরেরই জটা কিন্তু এইখানেই পড়েছিল। আর তখন থেকে এইখানেই এই যে উপরে যে শিলাটা দেখছেন, এটাকেই মহাদেবের জটা হিসাবে এখানে পুজো করা হয়ে থাকে। আর বাকি 4টি টুকরো 4টি যে কেদার রয়েছে সেই 4টি স্থানে পড়ে। এইভাবেই পঞ্চকেদারের সৃষ্টি। মন্দিরের উপরে 2 কিলোমিটার ট্রেক করে গেলে মহর্ষি দুর্বাসার আশ্রম রয়েছে, আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন। আর মন্দির থেকে 400 মিটার নিচে আসলে আপনারা দেখতে পাবেন এই ভৈরব বাবার মন্দির, যেখানেও আপনারা দর্শন করতে পারেন। আর মন্দির থেকে আপনারা যদি গ্রামের ভিতরে যান, সেক্ষেত্রে 2 কিলোমিটার দূরে আপনারা এই ধ্যান বদ্রীর মন্দির পেতে পারেন, আপনারা চাইলে সেখানে দর্শন করতে পারেন। আমরা সবাই খুব সুষ্ঠুভাবে মন্দিরে পূজা দিলাম। পঞ্চ পাণ্ডবদের রয়েছে এখানে অস্ত্রগুলো। এখানে কিছু হয়তো যজ্ঞ হয়। ত্রিশূল চারিদিকে। এখানে উঠতে পারবো लगभग 5000 সাল। মন্দিরের পূজারী রয়েছেন ইনি এখানে ভিতরে। ওই কি বলছে, যখন মন্দির প্রথম পার্টি না পার্টি সহদেব का उसका पार्टी नाम है। কোনটা? সহদেবের যে অস্ত্রটা যখন মন্দির মানে নির্মাণ হয়েছিল, তখন এই গদা তরোয়াল গান্ডি নিজে থেকেই এটা আবির্ভাব হয়েছিল এখানে। নন্দী আর ইনি হলেন মন্দিরের পূজারী। এনার বাড়িতেই আমরা কালকের ছিলাম। এখানে হনুমানজির মূর্তি রয়েছে। संतान प्राप्ति नहीं, जिसकी संतान नहीं होती है वो यहाँ आता है शिवरात्रि को संतान हो जाता है। हाँ, संतान हो जाएगा, ऐसा 100% गारंटी है। हाँ। अरे बाप रे, ऐसा आता है बहुत आदमी। यहाँ शिवरात्रि के दिन जिसने यहाँ पर मन्नत मांगी वो पूरी हो जाती है। अच्छा, शिवरात्रि के दिन संतान प्राप्ति मेला लगता है। शिवरात्रि में ये है कि 4 केदार बंद रहते हैं, लेकिन 5वां केदार खुला रहता है। कल्पेश्वर महादेव
ठंड होता है ना? हाँ ठंड तो रहती है। ठंडा এই তো হলো কিছু মাস আগে, ফেব্রুয়ারি। बर्फ रहता है तब यहाँ पे? अब कम रहता है, ऊपर पहाड़ों में देखिए चलो चलो हर हर महादेव। মহাদেবের দর্শনের পর আমরা সবাই নিচে এসে কল্পগঙ্গা তীরে বসলাম। কল্পগঙ্গা নদী উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের অলকানন্দা নদীর একটি পবিত্র সহায়ক নদী। বেশ অনেকটা সময় আমরা কল্পেশ্বর মহাদেবের কাছে কাটালাম সবাই মিলে, এবং এখন আমরা রওনা দিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। কল্পেশ্বরের মোটামুটি 10 কিলোমিটারের মতো রাস্তা খুবই খারাপ বাজে, তাই সেখানে সাবধানবশতই গাড়ি চালানো দরকার। জুন জুলাই মাসে বৃষ্টি বা আগস্ট সেপ্টেম্বর মাসেও বৃষ্টির সময় এই রাস্তায় গাড়ি চালানো বা যাতায়াতটা হয়তো একটু বেশি অসুবিধা। আর নর্মাল অন্যান্য সারা বছরই এই রাস্তায় গাড়ি চলাচলের কোনো অসুবিধা তেমন হয় না। সারা বছরই যেহেতু কল্পেশ্বর মহাদেবের মন্দির খোলা থাকে, তাই আপনারা সবাই এই টাইমে এসে অবশ্যই দর্শন করতে পারেন। হর হর মহাদেব। সবাইকে মহাদেব তুমি ভালো রেখো। উর্গম ভ্যালি আর সাথে দেবগ্রামকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের সামনের গন্তব্যের দিকে। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। টাটা, বাই বাই।